দেখুন, স্পন্ডিলাইটিস মানে হলো যেখানে আমার হাড়টা আইদার ক্ষয় হয়ে গেছে বা ইনফ্লাম হয়ে গেছে। আমাদের পুরো শরীরটা দাঁড়িয়ে আছে স্পাইনের উপর। স্পাইন মানে 33 ভার্টিব্রা, যেটা আমাদের মেরুদণ্ড আমরা বলি, মেরুদণ্ড রয়েছে, এই মেরুদণ্ডের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার সেখানে যখন ভার্টিব্রাগুলোতে আইদার ফুলে যাচ্ছে, আইদার ক্ষয় হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনার স্পন্ডিলাইটিসটা হচ্ছে। সেটা ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে, সে কিন্তু একটা ভাগ ভাগ করে হয়ে যায়। এবার স্পন্ডিলাইটিস যেটা হয়, এটা বিশেষত একটা বয়সজনিত রোগ, যেটা আয়ুর্বেদে বলা হয়, কিন্তু কিছু বহির আগত আঘাতের জন্য হয়। মানে ধরুন কি ইনজুরি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা আমি হয়তো একটু হুট করে পড়ে গেলাম, তখন হয়তো হালকা ব্যথা হচ্ছে, ছোট একটা টিয়ার হলো, তো ইগনোর করে গেলাম, সেটা কিন্তু আস্তে আস্তে একটা স্পন্ডিলাইটিসে টার্ন করে যাবে, সে কোমরে হোক বা ঘাড়ে হোক। তার মানে আমাদের কোথাও একটা চোট লাগলো, সেই চোটটাকে আমরা যখন গুরুত্ব দিই না, মানে ঘাড়ে চোট হোক যাই হোক, সেখান থেকে আমাদের এই রোগটা উৎপত্তি হতে পারে। এটাও তো উৎপত্তি হতে পারে, বা আমাদের বয়স যখন বেড়ে যায় তখন কি হয়, আমাদের একটা ক্ষয় হয়, কারণ আমাদের সেটা কিন্তু মানে যেরকম আমরা জন্মগ্রহণ করি, আমাদের অর্গানগুলো নিয়ে জন্মগ্রহণ করি, সেরকম কিন্তু আয়ুর্বেদে সুন্দর করে বলা আছে, আমার বয়স যখন 60 থেকে 100 থাকবে তখন কিন্তু শরীরে ক্ষয় হবে। সে যে কোনো ক্ষয়, হাড়ের ক্ষয়, মাংস ক্ষয়, সবগুলো কিন্তু আমাদের সপ্ত ধাতু যেটা রয়েছে, মাংস, মেদ, অস্থি, মজ্জা যেগুলো বলা হয়, সেগুলো কিন্তু সপ্ত ধাতুর ক্ষয় হবে ওই সময়। তখনই কিন্তু এই ডিজেনারেশনটা হয়। বা আপনি ধরেন আমার প্রফেশনটাই ওরকম, যে বসে থাকা, বা সেখান থেকে আমার লাম্বার স্পাইনের ইসে হবে, স্পন্ডিলাইটিস হবে। বা আমার কাজ হলো বেশিক্ষণ বসে থাকা বা কিছু ভারী বহন করা, তাহলে আমার ঘাড়ে সেটা এফেক্টেড হবে। সেইগুলো কারণের জন্যই কিন্তু স্পন্ডিলাইটিসটা হয়। এবার বলবো এই সিমটমগুলো কি থাকে? সিমটমের মধ্যে ইনিশিয়ালি যেটা ব্যথা থাকবে, অবশ্যই পেন থাকবে, সে ঘাড়ে হতে পারে বা কোমরে হতে পারে, সেই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার সঙ্গে ঘাড়ে যদি আমি আসি, একটা মুভমেন্টের রেস্ট্রিকশন আসবে, মানে একটা মুভমেন্টটা একদম দাঁড়িয়ে যাবে, ঘাড়টা আমি ভালো করে নাড়াতে পারবো না। আমাদের ঘাড়টা তো 90 ডিগ্রি ঘুরে, সেটা ঘুরবে না, একটা মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, একটু স্টিফনেস হয়ে যাবে বা ফুলে যাবে। বা কোমরও সেম, যেটা হচ্ছে কোমরে ব্যথা হবে বা একটা স্টিফনেস হবে। সেখান থেকে কী হবে, কারণ আমরা জানি স্পাইন দিয়ে আমাদের বডিতে নার্ভ যায়, আমরা বলি কি নার্ভের সমস্যা হয়ে গেছে। সেখান থেকে কিন্তু যখন কোনো ধরনের কম্প্রেশন হবে, ওগুলো হাড়গুলো ক্ষয়ে বা ডিস্কটা বাল্জ হয়ে যখন কম্প্রেশন হবে, সেখান থেকে কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা, মানে হাতে ঝিনঝিন বা পায়ে ঝিনঝিন বা পায়ে অবশতা, হাতে অবশতা, ওগুলো কিন্তু এই সিমটমগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এবার বলবো যে এই যে স্পন্ডিলাইটিসের সমস্যা যাদের হয়ে থাকে নর্মালি, একদম এটা এক একটা কি স্টেজ থাকে? হ্যাঁ, স্টেজ বলতে কি হচ্ছে, এখানে যে পেশেন্টের পেনটা থাকবে, ডিজেনারেশনটা কি হলো সেটা থাকবে। ধরে নিন আমার স্পন্ডিলাইটিস হচ্ছে, তখন প্রথমেই তো একদম আমি ঘাড় ঘোরাতে পারবো না, সেরকম হয় না, অল্প অল্প ব্যথা শুরু হয়, সেটা কিন্তু আস্তে আস্তে সিভিয়ার হয়ে যায়। একটা সময় ঘাড় মুভমেন্ট করাটাই ডিফিকাল্ট হয়ে যায়। তার সঙ্গে কী হচ্ছে, রেডিকুলোপ্যাথি হয়ে যাচ্ছে, হাতে রেডিকুলোপ্যাথি হচ্ছে, পায়ে হচ্ছে, সেগুলো কিন্তু এর অ্যাডভার্স কন্ডিশন, মানে খারাপ কন্ডিশন, মানে আস্তে আস্তে আমার আবার ডিটোরেশনের দিকে যাচ্ছি আমি, সেটা কিন্তু হয়, এভাবেই স্ট্রেসটা বাড়ে। ডক্টর খানের কাছে যাব যে এই যে স্পন্ডিলাইটিসের পেশেন্ট যারা রয়েছেন, তাদের প্রথমত আমরা দেখেছি এখানেও কিন্তু একটা মুদ্রা বিষয় থাকে পেন কিলার নেওয়া এবং ভার্টিগো সমস্যা হয়ে যাওয়া, এগুলো চলতে থাকে। সেইখানে তাদেরকে ট্রিটমেন্টে আস্তে আস্তে নিয়ে এসে একটা নর্মাল লাইফ কী করে দিচ্ছে আইবেন? দেখুন, বেসিক্যালি স্পন্ডিলাইটিস বা স্পাইনের যে সমস্যাগুলো আমাদের, স্পন্ডিলাইটিস ঘাড় বা কোমর, আর অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা নিতে দেখি, তো স্পাইনে অস্টিওআর্থ্রাইটিস আমরা বলতে পারি যে মানে সার্ভাইকাল বা লাম্বারে এটা হতে পারে আমাদের। দেখুন, পেইন কিলার আলটিমেটলি সবাই জানে, যারা এই রোগ থেকে আক্রান্ত রয়েছে সবাই জানে, কিন্তু এই ওষুধ কিন্তু আমার চিকিৎসা নয়। সবাই জানে যে এই ওষুধটা শুধু আমার মানে সমস্যাটাকে বা সিমটমসটাকে কমানোর জন্য রয়েছে, যে কষ্টটা আমি ব্যথা পাচ্ছি সে ব্যথাটা কমানোর জন্য রয়েছে। কিন্তু এই রোগ থেকে আমি বেরিয়ে আসবো সেটা কিন্তু সবাই জানে যে পেইন কিলার খেয়ে আমি কোনোদিন এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবো। বা অনেক সময় ডক্টর, মডার্ন পেরি ডক্টরও বলে দেয় যে আপনাকে কিন্তু এই রোগ নিয়েই চলতে হবে, বা আপনাকে এক্সারসাইজ করতে হবে, বা আপনাকে ভারী জিনিস লিফটিং করতে পারবেন না, অনেক কিছু রেস্ট্রিকশন বলে তারপরে এই ওষুধগুলো ওনাদেরকে দেওয়া হয়। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়, যখন আপনি তার উপরে কিন্তু ভরসা হয়ে বসে গেলেন যে আমি এই ওষুধ খেয়ে কিন্তু ভালো থাকবো, কিন্তু আলটিমেটলি আপনি যা বুঝতে পারছেন না যে স্পন্ডিলাইটিস থেকে কবে আপনি রেডিকুলোপ্যাথির দিকে চলে যাবে, কবে আপনার অন্য অন্য সমস্যাগুলো আপনার শরীরে চলে আসবেন, বা সিমটমসগুলো আপনার শরীরে বেড়ে যাবে।
তখন আপনাকে কিন্তু আলটিমেটলি ওই অপারেশন দিকে যেতে হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার স্পাইনে মানে ডিস্কের গ্যাপগুলো কমে যাচ্ছে বা কম্প্রেশন হয়ে যাচ্ছে, স্টেনোসিস হয়ে যাচ্ছে, আপনার হার্নিয়েশন হয়ে যাচ্ছে, আপনার ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যে আপনাকে অপারেশন করতে হবে, নাহলে আপনি এখান থেকে সুস্থ হতে পারবেন না। কেন এই যে সিমটমসগুলো আপনার বেড়ে গেছে, রেটিকুলোপ্যাথি, বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, বা ঠিকঠাক আপনি হাঁটতে পারছেন না, পায়ে জ্বালা করছে আপনার, বা ইউরিন আপনি ধরে রাখতে পারছেন না, বা আপনি হাতে কোনো জিনিস গ্রিপ করতে পারছেন না, তো আলটিমেটলি আপনাকে অপারেশন। কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না, আপনাকে অপারেশন করা একদমই দরকার নেই। স্পন্ডিলিসিসের ট্রিটমেন্ট বা স্পাইনে যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যেটা মেডিকেশন বা পঞ্চকর্ম মারফত আমরা করি। পেশেন্টরা অনেকটা ভয় পেয়ে যায় যে আলটিমেটলি আমাকে কি অপারেশনই করতে হবে, বা অপারেশন করার পর আমি কতটা সুস্থ থাকবো, নর্মাল লাইফ লিড করতে এটা একটা পারবো। প্রশ্ন exactly. সবারই থাকে যে আমি এই বয়সে, একটা ওল্ড এজ যারা থাকে তাদের একটা টেনশন থাকে, বা যারা ইয়াং থাকে তাদেরও টেনশন থাকে যে আমি অপারেশন করে নেওয়ার পর আমি এই যে লাইফে ভাগদৌড় করছি বা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছি, এটাই আমি পারবো কি পারবো না। কারণ ন্যাচারালি একটা আর্টিফিশিয়াল যখনই জিনিস আপনার বডিতে লাগানো হবে, তারপর আপনাকে কিন্তু রেস্ট্রিকশন বলে দেওয়া হবে যে আপনি এই জিনিসগুলো কিন্তু করতে পারবেন না। কিন্তু আমরা এই স্পাইনের সমস্যা নিয়ে প্রচুর পেশেন্টকে ট্রিট করছি, আমরা সবাই কিন্তু আমাদের ট্রিটমেন্টে অনেক সুস্থ ভালো রয়েছে। তাদের মন থেকে বা তাদের সিমটমস দেখে তারা নিজে থেকেই বুঝতে পেরেছে না, আমার এখনও কিন্তু কোনো কাটাছিড়া দরকার নেই, আমি এই ট্রিটমেন্টের মারফতে কিন্তু নিজেকে সুস্থ ভালো রাখতে